বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল দিদিয়ের দেশর। যদিও আরও একটা ম্যাচ তিনি পাচ্ছেন, কিন্তু বিশ্বকাপের যে আমেজ সেখান থেকে তার বিদায় নিশ্চিত হয়ে গেছে। আরেকটা বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপের ফাইনালে তার দলকে নিয়ে যাওয়া হচ্ছে না, তবে তার রেকর্ড মানে চোখ ধাঁধানো। তার কপাল অবশ্য মন্দ, যেদিন তার রেকর্ড একটা হলো সেদিন তার বিশ্বকাপ থেকে বিদায়ও হলো। ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন, কোচ হিসেবেও বিশ্বকাপ জিতলেন, 2014 কোয়ার্টার ফাইনাল, 2018 চ্যাম্পিয়ন করা, 2022 রানার্স আপ করা। এটা মনে হয় মানে দিদিয়ের দেশর আন্ডারে ফ্রান্সের এই টিমটা যে নাম্বার 1 ফেভারিট ছিল তারা, সেটার জন্য একটা বড় মানে র্যাঙ্কিং এর হিসাব করলে তো তারা আসলে সেই জায়গায়ও সেই পজিশনটা তাদেরই ছিল। তো ওই হিসাব করলে আপনার ওটা একটা বড় আঘাত। মানে আলটিমেটলি দে লা ফুয়েন্তের কাছে আউটক্লাস হয়ে গেছেন আজকে দিদিয়ের দেশও। তিনি হয়তো ভেবেছিলেন হচ্ছে ম্যান টু ম্যান মার্কিং এ যাবেন, কিন্তু ম্যান টু ম্যান মার্কিং এ গেলে স্পেনের সাথে সেটাও যে আপনার হিতে বিপরীত হবে, সেটা হচ্ছে ওই দানি অলমো, ফাবিয়ান রুইস এবং রড্রি, সেখানে সেটা একদম শুরুতেই আসলে আউটপ্লে করে দিয়েছে এভাবে। স্পেন যে কাজটা করেছে, তারা বল যখনই লুজ করেছে ফ্রান্স যখনই বল পেয়েছে, স্পেন যখন বল লুজ করেছে, তখন গিয়ে তারা খুবই টাইটলি বলটা ছিনিয়ে আনার চেষ্টা করছে। 2-3 মিলে সেই জায়গায় গিয়ে তারা হামলে পড়েছে এবং তারা খুবই প্রিসাইজ ছিল। এখান থেকে বল তারা উইনও করতে পেরেছে। তাদের টেকনিক্যাল অ্যাবিলিটির কারণে তারা বল আবার হোল্ডও করতে পেরেছে। তাদের ওই ফাস্ট পাসিংয়ের কাছে সামনে স্পেন যা দেখিয়েছে, তারপরে ফ্রান্স আর দাঁড়াতে পারে নাই। ফ্রান্সের কোয়ালিটির ডিফারেন্সটা আসলে মিডফিল্ডের সেটা ফুটে উঠেছে। এবং এখানে মানে দিদিয়ের দেশকে আপনি বিদায় একভাবে দিতে পারেন, তবে দে লা ফুয়েন্তেকে নিয়েও কথা বলার প্রয়োজন আছে। এই দে লা ফুয়েন্তে স্পেনের এই দলটাকে ইউরো চ্যাম্পিয়ন করেছিলেন। তার আগে দে লা ফুয়েন্তেকে নিয়ে খুব বেশি আলোচনা হতো না। তিনি নেশনস লিগে গতবার হয়তো হেরেছিলেন, কিন্তু তারপরও সেই দে লা ফুয়েন্তে বিশ্বকাপে যখন দলকে নিয়ে এলেন, তখন তিনি তার ওই যে ফিলোসফি, যেটার উপরে ভরসা করে স্পেন গতবার ইউরো জিতেছে, সেটার উপরে ভরসা রেখেছিলেন। শেষ পর্যন্ত দে লা ফুয়েন্তে এমন একটা কৌশল অবলম্বন করলেন যার কোনো জবাব দিদিয়ের দেশের কাছে ছিল না। যে দিদিয়ের দেশও এতদিন ধরে ফ্রান্সকে নিয়ে এইভাবে তরতর করে উঠেছেন। দেখেন, এই দে লা ফুয়েন্তে যখন স্পেনের এজ লেভেলের কোচ ছিলেন, এই টিমের অনেকেই কিন্তু তার আন্ডারে খেলেছে। সুতরাং হচ্ছে তিনি জানতেন ওই ভেতর থেকে ওই জিনিসটা কিভাবে প্লেয়ারদেরকে বের করতে হয়। এবং এই স্পেনের মানে খেলা দেখে দিন শেষে হচ্ছে বলতে স্পেনের ম্যাক্সিমাম ফুটবলার তো ওই লা লিগা একাডেমির বিভিন্ন একাডেমির থেকে উঠে আসা ফুটবলার। ওই স্টাইল অফ প্লেটা আলটিমেটলি দে লা ফুয়েন্তে এই দলটার আইডেন্টিটি হিসেবে ক্রিয়েট করতে পেরেছেন। যখন লাস্ট 2022 বিশ্বকাপটা শেষ হলো, স্পেন বিদায় নিল, এরপরেই তো দে লা ফুয়েন্তে আসলেন। প্রথম নেশনস লিগটা তার জেতা হয়নি, কিন্তু এরপর তার সাকসেসের রেশিওটা খেয়াল করেন। নেশনস লিগে আরও একবার চ্যাম্পিয়ন হওয়া, এরপর ইউরো চ্যাম্পিয়ন হওয়া, এবারের বিশ্বকাপের ফাইনাল খেলা, এইটা হচ্ছে দে লা ফুয়েন্তে যেই জিনিসটা করতে পেরেছেন, যে কন্ট্রোল ফুটবল যেটা তিনি স্পেনকে খেলাতে চান, সেই জিনিসটাই তিনি হচ্ছে তাদের রন্থে রন্থে ঢুকিয়ে দিতে পেরেছেন এবং সেটা খুব ভালো মতো প্রবেশ করেছে। যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে স্পেন তো তাদের ডিএনএ চেঞ্জ করে নাই, তারা মূলত ওই ডিএনএর ওপরে কাজ করেছে এবং সেটা তাদেরকে একটা বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছে 2010-এর পরে। লা ফুরিয়া রোহারা এইবার আরেকটা বিশ্বকাপ জিততে চাইবে। তারা ওই 2008, 2010, 2012-তে যেটা ডমিনেশন দেখিয়েছে, সেই মাত্রায় তারা এখন যাচ্ছে। হয়তো সেই রকম নাম নাই, কিন্তু দলগত পারফরমেন্স স্পেনের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। এই দলের আলাদা কোনো নায়ক, আপনি অনেকগুলো নায়ক নেই। দেখুন, শুধুমাত্র লামিন ইয়ামালকে নিয়ে আপনি কথা বলতে পারছেন না, আপনার কুকুরেয়াকে নিয়ে কথা বলতে হচ্ছে, আপনার কথা বলতে হচ্ছে সেন্টার ব্যাক, মানে পুরো ইউনিট। আপনি ওয়ারথাবালকে নিয়েও কথা বলেন, 5টা গোল হয়ে গেছে, স্পেনের হয়ে সর্বোচ্চ গোল স্কোরার ওয়ার্ল্ড কাপে। এবং আপনার সবাইকে নিয়ে কথা বলতে হবে। এই দলগত পারফরমেন্সটাই আসলে স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা। বাকি দল থেকে যাদেরকে আপনি একদম স্পষ্টত আলাদা করতে পারবেন, এইটাই স্পেনকে আলাদা জায়গা দেয়, এইটাই স্পেনকে আসলে এইবার ফেভারিট করেছে। এখন আমরা অনেক সময় ভাবি, বা আমি বলছিলাম এর আগে, যে এই ধরনের ম্যাচে একজন ইন্ডিভিজুয়াল নায়কের অনেক সময় প্রয়োজন হয়। স্পেনের সেটা প্রয়োজন হয় নাই। এই তত্ত্ব কথা স্পেন ওটাও ভুল প্রমাণিত করেছে। বা মাঠের পারফরমেন্স হিসেব করলে ধরেন ওই ইন্ডিভিজুয়াল নায়কটা আপনার কথার হিসেবেই সেটা হচ্ছে গিয়ে সেখানে রড্রি এই হিসেবে আসলে আবির্ভূত হয়েছে। তিনি যা করেছেন, দিন শেষে একজন মিডফিল্ডার যে কি করতে পারেন একটা ম্যাচের রেজাল্টের ওপর, সেটা হচ্ছে রড্রিকে শুধুমাত্র আপনি যদি দেখেন সেটাও বুঝতে পারবেন। দেখেন 2008 ইউরো স্পেন চ্যাম্পিয়ন হলো, এরপর যে 2010 বিশ্বকাপও জিতলো, 2024 ইউরো চ্যাম্পিয়নও হয়েছে স্পেন, 2026 বিশ্বকাপ জিততেও তাদের ওই একটা ম্যাচ লাগে। এবং আরও একবার প্রথম ম্যাচে তারা ধরা খেয়েই
শুরু করেছিল। এখন স্পেনের প্রতিপক্ষ ফাইনালে কে হয় সেটা একটা দেখার বিষয়। সেটা আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, সে প্রশ্নের জবাবও জানা হয়ে যাবে। খুব বেশি সময় আপনাকে অপেক্ষা করতে হবে না। আর ফ্রান্স অন্যদিকে নতুন অধ্যায় তারা শুরু করবে। কিলিয়ান এমবাপে, যিনি বিশ্বকাপে এর আগে দুটো খেলেছেন, দুটোতেই ফাইনাল খেলেছেন, এবার তাকে থামতে হচ্ছে এই স্ট্যাট নিয়েই, এই 8 গোল 3 অ্যাসিস্ট, সেখানেই তার বিশ্বকাপটা থামলো। 31 বছর বয়সে নিশ্চয়ই বিশ্বকাপে তার যে ব্যক্তিগত রেকর্ড সেই সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, এবং তখন সম্ভবত তার ডাগ আউটে থাকবেন জিনেদিন দ্য লেজেন্ড জিদান। সেটাই এখন বোধহয় সময়ের ব্যাপার। ফ্রান্স নতুন অধ্যায়ের দিকে যাবে, আর স্পেন নতুন অধ্যায় সূচনা করছে এই বিশ্বকাপেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.